টাকা হলো জনগণের টাকা। 1 বছর হচ্ছে ডেট লিখছে, দিচ্ছে না। আজকে 10টার দিকে দেওয়ার কথা, স্যার খোঁজ খবর নাই। আমরা 10টার থেকে বসে আছি, কিন্তু চেয়ারম্যানের কাছে। অনেক দিন ধরে ঘুরাচ্ছে আমাদের এই জায়গায় কিছু আমিরুজ্জামান পিন্টু, ইনি হচ্ছে রেইনবো আপনার হচ্ছে কমিউনিটি হাসপাতালের কর্ণধার। উনি আমাদের প্রায় 1.5-2 বছর হলো ঘুরাচ্ছেন, আমাদের টাকা দিবে। আমরা ইনভেস্ট করছিলাম আপনার হচ্ছে একটা মান্থলি, তারপর হচ্ছে বাৎসরিক একটা মুনাফার ভিত্তিতে, একটা ইসলামিক শরীয়ত মোতাবেক মুনাফার ভিত্তিতে ওনার কাছে ইনভেস্ট করা ছিল। কিন্তু উনি আমাদের কিছুদিন চালানোর পর থেকে টাকা দিয়ে অফ করে দিছে। তার আপনার প্রায় 1 বছর 1.5 বছর হচ্ছে অফ করে দিছে, তারপর তো শুধু ঘুরায় ডেট দেয়। তো আমি তেমন কোনো টাকা পাই নাই, আমার ইনভেস্ট করা ছিল ফিক্সডলি, কিন্তু ফিক্সডলি যখন শেষ হয়ে গেছে আমাদের টাকা টোকা দিয়ে অফ করে দিছে। আমার ইনভেস্ট ছিল 8 লক্ষ এক জায়গায়, এক জায়গায় 6 লক্ষ, প্রায় 20 লক্ষ টাকার মতো আমার ইনভেস্ট করা ছিল। সর্বপ্রথম রাখছিলাম 3 লক্ষ টাকা, ওটা আমানত হিসাবে রাখছিলাম। তারপরে আমার মানে ফিক্সড ওটা 3 লাখ। তারপরে আমি মাসে মাসে যেটা রাখছি ওটা হচ্ছে আপনার 45,000, 30,000 টাকা একটা রাখছি ফিক্সডে, 10,000 টাকা রাখছি ফিক্সডে, আর একটা মনে করেন 500 টাকার একটা রাখছিলাম মাসে মাসে। মানে এই যে সর্বমোট আমার 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কেন রেখেছেন? কিসের লোভে? লোভে বোঝেন না, আমরা মেয়ে মানুষ, আমাদের তো আর ইনকাম নাই। মনে করছিলাম এই টাকাটা কিছু রাখলে হয়তো কিছু আসলে আমাদের ওটাই হাতের একটা। কত আসার কথা বলেছিল? ওটা আমি 3 লক্ষ টাকা রাখছিলাম, ওটা আমাকে মাসে দিছে হচ্ছে আপনার 5100 টাকা। এই যে সেই বইটাও আছে, সেই টাকাটাও আমি ওখানেই রাখছি। এই 5100 টাকা যে আমাকে মাসে দিছে সেটাও আমি এই যে রেখে দিচ্ছি। এই যে 5100 টাকা করে সেটাও আমি রেখে দিচ্ছি, ওখানেই রাখছি সেটা। 6 বছরকার মেয়াদ শোধ হয়ে গেছে, তারপরেও টাকা দিচ্ছে না। তারপর আবার 2 লাখ টাকা তুলছি, সে তিনি ডিপেস খুলেছি, আবার এই ডিপেসটা খুলেছি, টাকা আমি বাড়তে যায়নি। এই সর্বাবস্থা আমার 2 লক্ষ টাকা। কি কারণে এতগুলো টাকা আপনি জমা দিয়েছেন বলেন তো? বাবা আমরা মেয়ে আমার বুঝিনি, হুজরা বউ যায় খালি প্রলোভন দেয়, বুদ্ধি দেয়, আমরা তো বুঝিনি, মূর্খ মানুষ, আমরা গরিব মানুষ। আমরা কাছে লাভ দেবো কত টাকা? বছরে এটা হবে, বছরে আমরা পুরা দিবা আছে, হুজুর কাছে আমরা পুরা দেবো, হুজুর বউ কাছে আমরা পুরা দেবো। মহিলা 32,000 লিয়ে আছে, হুজুর বউ 32,000 টাকা লিয়ে আছে। আমরা বুঝিনি বাবা, আমরা গরিব মানুষ, আমরা 32 টাকা লিয়ে আছে বাবা। দিব এরকম বলে, কিন্তু টাকা তো দিচ্ছে না। মুনাফা দেওয়ার জন্য তারা বলেছে যে আমরা এটা দিয়ে ব্যবসা করব, ব্যবসা বাণিজ্য, হসপিটাল, এয়ারলাইন্স, এরকম বিভিন্ন কিছু করেছে তারা। আর এর থেকে লিয়া মুনাফা দিবে, সুদ নয়, তারা মুনাফা লাভ দিবে, দেওয়ার জন্য আমাদের থেকে এরকমভাবে টাকা নিছে। তে টাকার লাভ দিতে দিতে এখন আর কিছুই দিচ্ছে না। তো আমরা অবশেষে বলতেছি আমাদের টাকাটা ঘুরে দেন, এই পর্যায়ে। আমি যখন দায়িত্বটা হস্তান্তর করি আব্দুল্লাহ হাবিবের হাতে, তখন 13 কোটি টাকার দায়িত্ব তাকে হস্তান্তর করি। 13 কোটি টাকা ওখানে স্থির ছিল। অনেকে পাইছে, আবার অনেকে পায়নি। তবে এখানে বিভিন্ন সিস্টেম আছে, তো মাসিক প্রফিটের লেনদেন, কোম্পানি উচ্চ হারেই লভ্যাংশটা দিয়েছে। হচ্ছে 1 লক্ষ টাকায় মাসে 1700 করে টাকা দিয়েছে, এটা মানে উচ্চ হারে। তা আমরা অবশ্য তাকে বলছিলাম যে এত উচ্চ হারে টাকা দিচ্ছেন, যেহেতু এটা কি আপনি ধরে রাখতে পারবেন? যদি না পারেন তাহলে একটু কমায় দেন, আর ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু এই দায়ভারটা আপনাকেই নিতে হবে। তো উনি বলছে তো ঠিক আছে। আর আমি সেই সময়ে যখন আমাকে ওই অফিস থেকে তারা করে, হেড অফিসে স্থানান্তরিত করে, তখন আমি সকল দুপচেচিয়াবাসীকে বলছি আমাকে কিন্তু এখান থেকে সরানো হইলো। অতএব আপনারা চেয়ারম্যানকে বলেন যে আমরা টাকা কিন্তু রাখবো না উনি না থাকলে। এবং সত্যই সকল গ্রাহক একত্রিত হয়েছে, এর প্রমাণ আছে অনেক। একত্রিত হয়ে তারা বলছে যে আপনি যদি ওনাকে দায়িত্ব না দেন তাহলে কিন্তু আমরা টাকা রাখবো না। তখন চেয়ারম্যান বলছিল যে ঠিক আছে, ওনাকে আমি আবার দায়িত্ব দিব, আপনার টেনশন করেন না। কিন্তু তারপর থেকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ফুসলা টাকা নিয়ে যাচ্ছে, হ্যাঁ কমিশন খাচ্ছে, এরা এক্সট্রা কমিশন খাচ্ছে। হ্যাঁ লাখ লাখ টাকা ফিসকে তুলে 1 বছর 1 লাখ টাকা ফিসকে তুলে তুমি 2 লাখ পাবা, এরকম লোভ দেখাইছে। তারা নিজেরা ওই 1 লাখ টাকা তুলে ওখান থেকে মুনাফা 2000 3000 এই মুনাফার লোভে
মহিলা সেট করে যে এই টাকা নিয়ে আসছে, নিয়ে আসা পাড়ার মহিলা ছোট ছোট যতটুকু জেনেছি যে এই রেইনবো কমিউনিটি নামে এখানে একটা এনজিও ছিল, সেই এনজিওর আমানতকারী জনগণের বক্তব্য তাদের আমানতকৃত টাকা নিয়ে এই রেইনবো এনজিওর কর্তৃপক্ষ পালিয়ে গিয়েছে। তারা তাদের টাকার দাবিতে এখানে এক হয়েছে। আমি এসেছি, শুনেছি বিষয়টা। আমি জানার পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, ওনারা আসতেছেন, এসে এই যে আমানতকারীদের সঙ্গে কথা বলবেন। আর আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমানতকারীরা যদি আমাদের কাছে তাদের লিখিত অভিযোগ দেয়, আমরা আইনগত যেটা ব্যবস্থা, তারা যে প্রতারণা হয় সেটা আমরা নেব বলেছি। এসপি স্যারও এই কথাই বলেছে যে আমাদের আইনগত যে প্রসিডিওর আমাদের যেটা করার, আমরা সেটা সর্বোচ্চ সহযোগিতা আমরা জনগণকে করব না। আর পুলিশ আসলে আশ্বস্ত করার কিছু নাই, টাকা তো আর পুলিশ দিবে না, টাকা দিবে কর্তৃপক্ষ, যারা টাকা নিয়েছে তাদেরই টাকা দেওয়ার কথা। আমি শুনেছি যে তাদের আজকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা জনগণের ফেস না করে তারা আত্মগোপনে গিয়েছে। তো আত্মগোপনে যাক, সমস্যা নাই, কিন্তু আমাদের যেটা আরও করণীয় যেটা আইনগতভাবে, আমরা অভিযোগ পেলে সে কোথায় আছে তাকে খুঁজে বের করার চেষ্টা আমরা করব। আইনজীবীকে টাকা দিয়ে কিনে আনো এবং আপনাকে কি করব, মানে মব ভাইলেন্স করে যে এই লোকের জন্য আপনারা টাকা পাচ্ছেন না, এই লোক একটা ব্যবস্থা নিয়েছে, কেস করছে, থেকে আমাদের টাকা পাচ্ছে না, আপনি মব ভাইলেন্সে আপনাকে হত্যা করবেন না। সেটা তো সুযোগ নেই, আমাদের তো ফৌজদারি অপরাধ করলে আমাদের পুলিশ আছে, আইন আছে, মানুষের মুখ মানুষ তো অনেক কিছু বলতে পারে। উনি যেটা বলছে সেটা আপনাকে বলতেছি, বুঝছেন? উনি আমাকে এছাড়া তাও না, উনি আমাকে বলছেন যে তোমাকে বাড়ির থেকে তুলে নিয়ে যা, মারতে মারতে তোমার লাশ। না না, এগুলা যদি বলে থাকে সেটা আপনারা থানায় যদি অভিযোগ করেন, ওনারা ধরে নিয়ে যাবে। অনলাইনে বলতেছি, বুঝতেছেন না? আমি অভিযোগ না করেন, আপনি অভিযোগ না করলে এখানে বললে তো লাভ নাই, কিছু করতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। আমি আপনাদেরকে বলি, আপনি যদি অভিযোগ না করেন ব্যবস্থা নিতে পারবে। আমি আপনাদের বলি, এখন হয় যে কোনো ফোন রাখেন না, কথা বলেন। একটা কথা আপনাদের বলছে, ধরেন আপনাদেরকে হুমকি দিচ্ছে, এটা একটা অপরাধ হচ্ছে তার। এখন আপনারা যদি সেই অপরাধের জন্য রাস্তাকে আপনারা নিজেরা আর একটা অপরাধ করেন, তাহলে কেমন হবে? তাহলে হবে এটার উদ্ধার আছে তো, আমরা চলে আসছি না। আপনারা যদি অভিযোগ না দেন তাহলে তো ব্যবস্থা নেওয়া যাবে না। আমরা কি ব্যবস্থা নিতে পারবো? আপনারা একটা মামলা করে দেন। যত সদস্য বলতে করলে আমরা বিশ্বাস করি না কাউকে, ঠিক আছে, বিশ্বাস করেন না বুঝলাম। এছাড়া আপনারা কিভাবে সমাধান করবেন? আমাদের কাছে কখন আসবেন আমি বলি, ওনার জায়গা জমি আমাদের নামে গ্রামের নামে লেখাছে, আমাদের কাছে উনি বেচতে পারছে না, উনি খালি বলে যে আমি বেচবো। আমাদের কাছে কখনো আসছেন? আমরা যে আপনাদেরকে পরামর্শ দিব, না ঠিক আছে, এটা কি আসছেন কখনো? ঠিক আছে স্যার, এটা আমরা যদি রাস্তা আটকাই যে একটা আরেকটা অপরাধ আপনারা নিজেরা করেন, তাহলে হবে? এটা তো হবে না। আপনাদেরকে আমরা সহযোগিতা করবো, কিন্তু সহযোগিতা করার মতো আপনাদেরও তো আমাদের দিতে হবে।